তো গুড মর্নিং ছাত্র সমাজ, কেমন আছো সবাই? তো তোমাদেরকে আরও একবার আমাদের নতুন চ্যানেলে স্বাগত জানাই। তো আমরা যে প্যারেশন ব্যাচ শুরু করেছিলাম, তো তার আজকে আমাদের প্রথম লেকচার হবে বাংলা গ্রামারের। আজকে আমরা কারক পড়ব। তো তোমরা অনেকে কারক শিখেছো, অনেকে কারক জানো, কিন্তু অনেক ছাত্রছাত্রী কী করে, কারকে অনেক ভুল করে। তো আজকে ভিডিওটা দেখলে আশা করি তোমাদের কারকে কোনো সমস্যা থাকবে না। তো কারক জানার আগে আমাদের কিছু বিষয়, কিছু জিনিস জানা দরকার। যেমন আমাদের বাংলা ব্যাকরণে কটি পদ রয়েছে? তো পদ সাধারণত 5টি রয়েছে। কি কি? বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ, ক্রিয়া। তো এগুলো কাকে বলে? বিশেষ্য মানে কি? কোনো নাম বুঝাবে, কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, নদী, নালা, পাহাড়, পর্বত, যে কিছু নাম বুঝাবে সেটা কি হয়ে যাবে? বিশেষ্য পদ। বিশেষণ মানে কি? সে বিশেষ্য পদেরই কোনো দোষ, গুণ, অবস্থা, বৈশিষ্ট্য বুঝাবে, সেটা হয়ে যাবে বিশেষণ পদ। সর্বনাম মানে কি? কোনো নামের পরিবর্তে আমরা যদি কোনো একটা শব্দ ব্যবহার করি, যেমন বলি যে রহিম ভালো ছেলে, রহিম ভাত খায়, রহিম স্কুলে যায়, রহিম লেখাপড়া করে। এই যে একটা কথা বলছি, বলার সময় বারবার রহিম কথাটা ব্যবহার করছি, তো একটা শুনতে খারাপ লাগছে। তো আমি যেরকম বলি যে রহিম খুব ভালো ছেলে, তারপর বলি সে স্কুলে যায়, সে লেখাপড়া করে, সে মারামারি করে না। তো এই যে সে কথাটা বললাম, এই সেটা হয়ে গেল সর্বনাম। তারপরে হচ্ছে অব্যয়। অব্যয়টা কি? কোনো এক ধরনের একটা বর্ণ বা বর্ণগুচ্ছ বলতে পারো, যেটা কোন দুটি শব্দকে যুক্ত করে বা বিভেদ করে, বিয়োজিত করে। কিছু এখানে সংযোজক অব্যয় রয়েছে, কিছু বিয়োজক অব্যয় রয়েছে। সংযোজকগুলো ও, এবং, এগুলো হচ্ছে আর, এগুলো হচ্ছে সংযোজক অব্যয়। আর বিয়োজক হচ্ছে আমাদের অথবা, নতুবা, কিংবা, এগুলো হচ্ছে বিয়োজক অব্যয়। লাস্ট হচ্ছে ক্রিয়াপদ। তো ক্রিয়াপদ কি? যা মানে বক্তা যা কাজ করবে, অর্থাৎ আমাদের কর্তা যে রয়েছে, কর্তা যা কাজ করবে, খাচ্ছে, ঘুমাচ্ছে, লেখাপড়া করছে, দৌড়াদৌড়ি করছে, কি করছে কর্তা, সেটা হয়ে যাবে আমাদের অব্যয়। এছাড়া আমাদের আরও কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে বাক্যের গঠনগত দিক থেকে কিন্তু 3টা অংশ থাকে। যেমন কি কি থাকে? একটা কর্তা থাকে, একটা কর্ম থাকে, আর ক্রিয়া থাকে। কর্তা কি? মানে বাক্যে কাজটা যে করবে, সেটা যে কেউ হতে পারে, কাজটা যে করবে সে হয়ে যাবে কর্তা। আর কর্মটা কি? সে যা কাজ করবে। মানেটা কি? যে আমি বিরিয়ানি খাচ্ছি বা আমি বিরিয়ানি খাই, তো খাওয়াটা কিন্তু আমার কাজ, খাচ্ছি সেটা কিন্তু কাজ, কিন্তু বিরিয়ানিটা হয়ে যাবে এখানে কর্ম। কি খাচ্ছি? বিরিয়ানি খাচ্ছি, তো বিরিয়ানিটা হয়ে যাবে এখানে কর্ম। আর লাস্ট হচ্ছে ক্রিয়া, যেটা বললাম যে বক্তা যা করবে সেটা হচ্ছে ক্রিয়া। তো আজকে আমাদের হেডিং হবে, তোমরা অবশ্যই ভিডিও দেখার সময় খাতা কলম সঙ্গে নিয়ে বসবে। তো যা বলবো সেগুলো কিন্তু খাতায় নোট করবে। আজকে আমাদের শুরু হচ্ছে কারক। কারক জানার আগে দুটো কথা আর জানতে হবে, সেটা হচ্ছে কি? বিভক্তি আর অনুসর্গ। বিভক্তি জিনিসটা কি আর অনুসর্গ জিনিসটা কি, এই দুটো জিনিস কিন্তু আমাদের জানতে হবে। আমি একটা বাক্য লিখছি যে আজ তোমাদের কথাটা শুনতে একটু অদ্ভুত লাগবে যে আজ বন ফুল ফোট, স্যার খুব কি বলতে চাইছি? তো আসলে এখানে কিন্তু কোনো বিভক্তি আমি ব্যবহার করিনি। তারপরে একটা লাইন লিখছি, আজ বনে ফুল ফুটেছে। দেখো তো এবার জিনিসটা কত সুন্দর সুন্দর লাগছে। তো যখন আমি এর আগের লাইনটা লিখলাম, সেখানে কিন্তু আমি কোনো বিভক্তি ব্যবহার করিনি। পরে যখন লাইনটা লিখলাম তখন কিন্তু আমি এখানে বিভক্তি ব্যবহার করি। এখানে এ ব্যবহার করেছি, এখানে ফোটের পরে এছে ব্যবহার করেছি। তো বিভক্তি জিনিসটা কি? যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো শব্দের পরে যুক্ত হয়ে
মানে শব্দকে পদে পরিণত করে, অর্থাৎ বাক্যে ব্যবহারে উপযোগী করে, তাকে বলা হয় বিভক্তি। প্রথমে কি ছিল? বন। তো আমি বন যাই, আমি একটা কথা বলছি, আমি বন যাই, কথা শুনতে অদ্ভুত লাগে না? আমি যখন বলছি আমি বনে যাই বা আমি বনে যাব, এই যে বিভক্তি ব্যবহার করলাম, এটা কি হলো? একটা শব্দটা পদে পরিণত হলো এবং এটা বাক্যে ব্যবহারের একটা উপযোগী হল। তো বিভক্তি জিনিসটা কি? যে বর্ণ বা বর্ণ সমষ্টি, পারলে খাতায় লিখে নাও, যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের পরে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে, অর্থাৎ বাক্যে ব্যবহারের উপযোগী করে, তাকে বিভক্তি। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। তো আমাদের বিভক্তি কিন্তু মূল বিভক্তি 60টা রয়েছে। আমাদের বাংলা ব্যাকরণে বিভক্তি অনেকটা রয়েছে, কিন্তু মূল বিভক্তি রয়েছে 60টা। এই কটাই কিন্তু আমাদের দরকার পড়ে। কি রয়েছে? একটা শূন্য বিভক্তি, একটা বিভক্তি, কে বিভক্তি, তো এই 60টা আমাদের কিন্তু মূল বিভক্তি রয়েছে। শূন্য, এ, কে, তে, র, অন্তস্থ এ। তোমরা কিন্তু এই জিনিসগুলো খাতায় লিখে নেবে। তারপর বলছে অনুসর্গ। অনু কথার মানে কি? যে লেখা আছে অনু, অনু মানে কি? অনু মানে বলছে পরে। কার পরে স্যার? তো এখানে সাধারণত কর্মের পরে বসে। কর্ম মানে কি? যেটা বললাম, যে বক্তা যা কাজ করবে বা যা করবে, যা করবে সেটা কিন্তু ক্রিয়া। যা কাজ করবে, যেমন বলি যে আমি ভাত খাই, তো খাওয়াটা কিন্তু ক্রিয়া, ভাতটা হচ্ছে কর্ম। সাধারণত কর্মের পরে কিন্তু অনুসর্গ বসে। তোমরা মনে রাখবা যে যে বর্ণ সমষ্টি বাক্যের মধ্যে বসে বাক্যের অর্থকে সম্পূর্ণ করে, মানে স্যার বুঝলাম না। যেমন আমি যদি বলি যে গাছ আম পড়লো, বলবেন হ্যাঁ গাছ আম পড়লো, এখানে গাছ পড়লো কি আম পড়লো বুঝে যাচ্ছে না। তো এখানে কিন্তু আমরা অনুসর্গ ব্যবহার করি না। আমি যদি তারপরে একটা লাইন লিখি যে গাছ থেকে আম পড়লো, তো এই যে থেকে কথা আমরা ব্যবহার করলাম, এটা কি হলো? বাক্যটাকে একটা একটা সম্পূর্ণ অর্থ দিল। এই থেকেটা হয়ে গেল অনুসর্গ। তো যে বর্ণ সমষ্টি বাক্যের মধ্যে বসে সে বাক্যের অর্থকে সম্পূর্ণ করে, সেটা হয়ে গেল আমাদের অনুসর্গ। আমাদের অনুসর্গ অনেক রকম রয়েছে, দ্বারা, কর্তৃক, থেকে, হইতে, এরকম বেশ কিছু আমাদের অনুসর্গ রয়েছে। আমরা যখন কারক শিখবো তখন একে একে কিন্তু আমরা জেনে যাব যে অনুসর্গ আমাদের কী কী জানতে হবে। তো এই ছিল বিভক্তি অনুসর্গ। বিভক্তি জিনিসটা কি আর একবার বলে দিই, যে বিভক্তি হচ্ছে যে সব বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের পরে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে, অর্থাৎ বাক্যে ব্যবহারের উপযোগী করে, সেটা হচ্ছে আমাদের বিভক্তি। আর অনুসর্গ জিনিসটা কি? অনু মানে কি? পরে। আর স্বর্গ মানে বোঝে একটা অবস্থান। তো যে বর্ণ সমষ্টি বাক্যের মধ্যে বসে, সাধারণত আমাদের কর্মের পরে বসে, তো মনে রাখো বাক্যের মধ্যে বসে, বললাম বাক্যের অর্থটাকে সম্পূর্ণ করে, সেটা হয়ে যাবে আমাদের অনুসর্গ। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় ভিডিওতে কমেন্ট করবে, আমি কিন্তু সেই উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার আমাদের আজকে কারক শুরু হচ্ছে। তো কারক মানে কি স্যার? কারক, কারক, তো কারক মানে স্যার সম্পর্ক। কার সঙ্গে কার সম্পর্ক বুঝাচ্ছি। তোমরা দেখবে যে তোমাদের
প্রত্যেকটা জায়গায় এক একটা সম্পর্ক রয়েছে। স্কুলে গেলে তুমি একজন ছাত্র, বাড়িতে গেলে তুমি কারো দিদি হলে, কারো ভাই হলে, কারো দাদা হলে, কারো মামা লাগলে কারো কাকা হলে, কারো পিসি, এরকম এক একটা সম্পর্ক রয়েছে, কারো মেয়ে হলে, কারো ছেলে হলে। তো সেরকমই কিন্তু আমাদের কারকের সম্পর্ক আছে কার সঙ্গে? বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে আমাদের ক্রিয়াপদের সম্পর্ক আছে। কার সঙ্গে সম্পর্ক? এটা লিখে না, যে বাক্যে বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে ক্রিয়াপদের প্রত্যক্ষ সম্পর্ককে কারক বলে। প্রত্যক্ষ জিনিসটা কি বুঝলাম না, মানে সরাসরি। যেমন তোমাদের সঙ্গে কারো সরাসরি সম্পর্ক হয়েছে, যেগুলো মানে আমরা বলি খুনকা রিস্তা, মানে একটা একদম আপন, যারা বাবা মা দাদা দিদি মামা কাকা যারা রয়েছে, যে আপন লোক, তারা কিন্তু তাদের সঙ্গে তোমার প্রত্যক্ষ সম্পর্ক হয়েছে। বাকি কিছু পাতানো মানে সম্পর্ক থাকে, যেমন কারোর সঙ্গে তুমি বোনের সম্পর্ক লাগাও, কারোর সঙ্গে হয় না এরকম সম্পর্ক, যে কোনটা মাসি লাগায়, কারোর সঙ্গে মানে মাসির সম্পর্ক লাগাও, কারোর সঙ্গে এরকম অনেক সম্পর্ক আমরা লাগাই। ওগুলো হচ্ছে কিন্তু অপ্রত্যক্ষ সম্পর্ক। প্রত্যক্ষ মানে কি সরাসরি, যেগুলো একদম আপন সম্পর্ক, তাদের কিন্তু কারক বলে। কি বললাম? বাক্যে বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে ক্রিয়াপদে যে প্রত্যক্ষ সম্পর্ক, সেটাকে আমরা কি বলছি? কারক বলছি। কোনো সমস্যা? তো আমাদের ব্যাকরণে কারক রয়েছে 6 রকমের। 7 রকমের রয়েছে 6। অনেকেই জানো, ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি, 7, 8, 9, 10 পড়ে আসছি। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক, অধিকরণকারক। তো আমাদের 6টা সিলেবাস, আমাদের সিলেবাসে 6টা কারক রয়েছে। তো যেহেতু 6টা কারক রয়েছে, তো একদিনে আমাদের মানে 6টা কারক কমপ্লিট করা সম্ভব হবে না। তো আমরা আজকে 3টা কারক শিখব। এই 3টি কর্তৃ, কর্ম আর কর। তো যারা লিখনি একটা স্ক্রিনশট করে নাও। এরপরে দেখো কর্তৃকারক শুরু করছি না। কর্তৃকারক, স্যার কর্তৃ মানে কি? বাড়ি যিনি প্রধান হয়, অর্থাৎ আমাদের বাবা, তাকে বলা হয় বাড়ির কর্তা। তো স্যার কর্তৃ মানে কি প্রধান? অবশ্যই, একদম। কর্তৃ মানে হচ্ছে প্রধান। প্রধান জিনিসটা কি? এখানে বোঝা যাচ্ছে যে কাজটা যে করবে, কি বলছে? কাজটা যে করবে সে কি হয়ে যাবে? কর্তৃকারক। বোঝা গেছে? তো যদি আমরা সংজ্ঞা লিখি যে কর্তৃকারক কাকে বলে, তো বলতে হবে যে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে কর্তার যা সম্পর্ক, সেটা হচ্ছে কর্তৃকারক। লিখতে পারো এটা সংজ্ঞা হিসাবে। বাক্যে ক্রিয়াপদের সঙ্গে কর্তার যা সম্পর্ক,
তাকে কর্তৃকারক বলে। স্যার উদাহরণ দিলে বেশি ভালো হতো, দিচ্ছি। যদি বলি যে মেয়েটি ফুচকা খাচ্ছে, কেউ কোনো মাইন্ড করবে না যে স্যার মেয়েদের কথা কেন বললো, ছেলেদেরকে ফুচকা খায় না। একটা উদাহরণ দিলাম, কোনো কিছু মনে করো না। মেয়েটি ফুচকা খাচ্ছে, তো বলছে কি বলছে যে কর্তার সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক। স্যার কর্তা কোনটা? কাজটা যে করুক। খাচ্ছে কে? মেয়েটি। আর কাজটা কি? খাওয়া। এই খাওয়ার সঙ্গে মেয়েটির যা সম্পর্ক সেটা হচ্ছে কি? কর্তৃকারক। এটা কি হয়ে যাবে? মেয়েটিটা হয়ে যাবে কর্তৃকারক। তো স্যার আমরা চিনব কীভাবে যে কোনটা কর্তা? একটু যদি সহজ উপায় বলে দিতেন তাহলে খুব ভালো হতো। তো চিনার উপায় রয়েছে। কি উপায় স্যার? বাক্যের ক্রিয়াকে কে, কারা বা কোনটি দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে কি স্যার কর্তা পেয়ে যাব? একদম। প্রশ্ন করলে কি পাওয়া যাবে আমাদের? কর্তা পাওয়া যাবে। তাহলে স্যার এখানে বুঝিয়ে দেন কেমনভাবে প্রশ্ন করব। এখানে কি বলছে? বাক্যের ক্রিয়াকে, ক্রিয়া মানে কি? সে কি কাজ করছে? খাওয়াটা তার কাজ। প্রশ্ন করতে হবে কে, কারা বা কোনটি। কে খাচ্ছে? মেয়েটি খাচ্ছে, তাহলে উত্তর বেরিয়ে গেল। আমি যদি বাক্যের ক্রিয়াকে কে, কারা বা কোনটি দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তর কি পাবো? কর্তা পাবো। এবার কর্তৃকারকের মধ্যে বেশ কিছু শ্রেণী বিভাগ রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। যাদের লেখা হয়নি স্ক্রিনশট করে নাও। প্রথমে আমরা জানবো প্রযোজক কর্তা। স্যার প্রযোজক কথাটা কি? মানে বলছে যে বক্তা যদি অন্য কাউকে দিয়ে কাজটা করায় তাহলে সেটা বলে প্রযোজক কর্তা। অন্যকে দিয়ে কাজ করা। বেশ ছাত্রছাত্রীর, মানে বেশিরভাগ ছাত্রছাত্রীরই এই প্রযোজক কর্তা আর প্রযোজ্য কর্তা কিন্তু বুঝতে অসুবিধা হয়, পরীক্ষাতে অনেকে ভুল করে। তো প্রযোজক কর্তাটা কি অন্যকে দিয়ে কাজ করাবে, আর প্রযোজ্য কর্তা আমি দুইটা উদাহরণ একসঙ্গে দেবো, তাই আমি আগে দুটো লিখে দিচ্ছি। প্রযোজ্য কর্তাটা কি? যে কাজটা করবে, যে অন্যের সহযোগিতায় কাজ করবে। স্যার উদাহরণ দিলে একটু ভালো হতো, দিচ্ছি। আমি যদি বলি মা শিশুটিকে ভাত খাওয়াচ্ছে। কি বললাম? মা শিশুটিকে ভাত খাওয়াচ্ছে। তো কি বললাম? অন্যকে দিয়ে কাজ করাবে। মা কাকে দিয়ে কাজটা করাচ্ছে? শিশুকে দিয়ে। তাহলে শিশুটা কি হয়ে যাবে? প্রযোজক কর্তা। না না সরি, শিশুকে দিয়ে কাজটা করাচ্ছে কে? মা। তাহলে মাটা হয়ে যাবে প্রযোজক কর্তা।
আর কাজটা করছে কে, মানে অন্যের সহযোগিতায় কাজটা করছে কে, শিশুটা, মানে ভাতটা খাচ্ছে কে, শিশুটা খাচ্ছে, এটা হচ্ছে প্রযোজ্য কর্তা। তো বেশিরভাগ ছাত্র কিন্তু এই জায়গায় ভুল করে পরীক্ষাতে। প্রযোজ্য কর্তা কোনটা, প্রযোজ্য কর্তা কোনটা? প্রযোজ্য মানে বোঝাচ্ছে অন্যকে দিয়ে কাজ করাবে, আর প্রযোজ্য মানে বোঝাচ্ছে যে অন্যের সহযোগিতায় কাজ করবে। মা শিশুটিকে ভাত খাওয়াচ্ছেন, মা কিন্তু অন্যকে দিয়ে কাজ করাচ্ছে, তাহলে মা হয়ে যাবে প্রযোজক কর্তা। আর শিশুটা কি কাজটা করছে, শিশু হয়ে যাবে প্রযোজ্য কর্তা। বোঝা গেছে? কোনো সমস্যা? 3 নম্বর দেখো, ব্যতিহার কর্তা। স্যার এখানে শব্দের শেষে হার আছে, মানে কি এখানে হার জিতের কথা থাকবে? বলতে পারো ঠিক সেরকমই, মানে এখানে একটা বিরোধিতা বোঝাবে। বিরোধিতা মানে স্যার আমি লিখে দিচ্ছি আগে, বিরোধিতা বোঝাবে। দুটি কর্তার মধ্যে বিরোধিতা বোঝাবে। উদাহরণ দিলে ভালো হতো, যেমন রাজাই রাজাই যুদ্ধ হচ্ছে। তোমাদের একটা গল্প আছে বাংলায়, অদল বদল, সেখানে একটা কথা আছে, অমৃত হিসাবে লড়াই শুরু হয়ে গেল। এই যে রাজাই রাজাই আর অমৃত হিসাবে, এদের মধ্যে কি সহযোগিতা আছে? না, একটা বিরোধী ভাব রয়েছে, তার মধ্যে একটা বিরোধী একটা ভাব রয়েছে, তাই এখানে বোঝাবে ব্যতিহার কর্তা। তাহলে ব্যতিহার কর্তা জিনিসটা কি, যেখানে দুটি কর্তার মধ্যে দুই বা ততোধিকও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, তো দুটি কর্তার মধ্যে কিন্তু এখানে বিরোধিতা বোঝাবে, সেটা হয়ে যাবে আমাদের ব্যতিহার কর্তা। কোনো সমস্যা? তো যারা যারা লিখুনি একটা স্ক্রিনশট করে নাও। এবার আমরা দেখো 4 নম্বর, হচ্ছে সহযোগী কর্তা। স্যার কথার মধ্যে আছে সহযোগী, মানে কি এদের মধ্যে সহযোগিতা থাকবে? অবশ্যই সহযোগী কর্তা। সহযোগী মানে কি, মানেটা কি? সহযোগিতা থাকবে। তাহলে দুটি কর্তার মধ্যে সহযোগিতা থাকবে। এটা মিল থাকবে, মিল মানে কি একটা প্রেম, একটা মিল থাকবে, সহযোগিতা থাকবে। যেমন যদি বলি রাজা প্রজায় খুব মিল, মিল মানে কি তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক রয়েছে। তো যেহেতু রাজা প্রজার মধ্যে একটা সম্পর্ক রয়েছে, তাই এখানে কি হয়ে যাবে, কি হবে, সহযোগী কর্তা হয়ে যাবে। পরীক্ষার মধ্যে কিন্তু এরকম প্রশ্ন আসছে না যে সহযোগী কর্তা চিহ্নিত করো, পরীক্ষা প্রশ্ন আসে কারক ও বিভক্তি নির্ণয় করো, কিন্তু এগুলো তোমাদের এমসিকিউ বা এসএকিউ চলে আসে, সহযোগী কর্তা উদাহরণ বা কোনো একটা প্রশ্ন দিয়ে দিল যে এটা কোন কর্তা, তখন কিন্তু এটা আমাদের দরকার পড়ে। তাহলে বোঝা গেছে? এরকম ভাই বোনে পড়তে বসেছে, কি বললাম, ভাই বোনে পড়তে বসেছে, এখানে কি ভাই বোনের মধ্যে একটা মিল রয়েছে? অবশ্যই রয়েছে। তো তাদের মধ্যে একটা সহযোগিতা রয়েছে, তাহলে এখানে এটা হয়ে যাবে সহযোগী কর। কোনো সমস্যা?
এবার হলো 5 নম্বর। 5 নম্বর হচ্ছে একটা থাকে সমধাতুজ কর্তা বা সমধাতুজ সরি সমধাতুজ। যেখানে ধাতু কথাটা পাবা ভেবে নেবা, যেখানে ক্রিয়ার কথা বলছি, যেখানে ধাতু কথাটা পাবা মনে রাখবো এখানে ক্রিয়ার কথা বলছি। মানে স্যার কি, যে বাক্যের কর্তা যে ধাতু থেকে তৈরি হয়েছে সেই ধাতু থেকে যদি বাক্যের ক্রিয়া তৈরি হয় তবে সেটা হয়ে যাবে সমধাতুজ কর্তা। মানে বাক্যের কর্তা ও ক্রিয়া একই ধাতু থেকে উৎপন্ন। স্যার উদাহরণ দিলে ভালো হতো। অবশ্যই দিচ্ছি। আমি যদি বলি লেখো বই লেখেন, কি বললাম? লেখো বই। এখানে কর্তাটাকে লেখক, কাজটা করছে কে? লেখক। কাজটা কি করছে, মানে কি কাজ করছে? লিখছে। মানে কি করছে? লিখছে। তো এটা লেখাটা হয়ে গেল ক্রিয়া আর লেখকটা হয়ে গেল কর্তা। তো দুটো কিন্তু একই ধাতু থেকে তৈরি হচ্ছে। ধাতু মানে কি? লেখকের ধাতু হচ্ছে লেখ, আর লেখনের ধাতু কিন্তু হচ্ছে লেখ। এদের ধাতুটা কি? এই যে লেখ। তো লেখকটাও লেখ থেকে তৈরি হয়েছে এবং লেখনটাও লেখ থেকে তৈরি হয়েছে। তো যদি বাক্যের কর্তা এবং ক্রিয়া একই ধাতু থেকে তৈরি হয় তবে সেটাকে বলা হয় আমাদের সমধাতুজ কর্তা। কোনো সমস্যা? যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে। তো যাদের লেখা হয়নি একবার স্ক্রিনশট করে নাও। নেক্সট 6 নম্বর। এটা হচ্ছে নিরপেক্ষ কর্তা। নিরপেক্ষ মানে কি? কারোর উপর ডিপেন্ড করা। আমরা ইংরেজিতে বলি ডিপেন্ড করা, না ডিপেন্ড করে না, সরি। নিরপেক্ষ মানে যে কারোর উপর ডিপেন্ড করে না, নির্ভর করে না। তো যে কর্তা অন্য কর্তার উপর নির্ভর করে না, মানেটা কি স্যার? মানেটা হচ্ছে আমি যদি বলি তুমি আসলে আমরা বেড়াতে যাব। এখন শীতের সময় অনেকে বেড়াতে যায়, ভালো লাগে। তো তুমি আসলে আমরা বেড়াতে যাব। তো এই যে তুমি আমরা দুটাখানে কর্তা রয়েছে। তো তুমি আসলে আমরা বেড়াতে যাব, আর তুমি যদি না আসে তো আমরা কীভাবে যাব? সেটা ব্যাপার আলাদা, আমরা যেতে পারি, কিন্তু এখানে বলছে তুমি আসলে আমরা যাব। তো তুমি যদি না আসে, অর্থাৎ এই ব্যক্তিটা যদি না আসে তো এরা কীভাবে যাবে? তাহলে তুমিটা উপরে কিন্তু এরা নির্ভর, কিন্তু তুমিটা কিন্তু কারোর উপর নির্ভর নয়। তুমি যে কোনো সময় আসতে পারে, এই যে কর্তাটা আছে এই যে কোনো সময় আসতে পারে, এটা হচ্ছে নিরপেক্ষ কর্তা। মানেটা কি স্যার? মানে এই ব্যক্তিটা আসলে এরা বেড়াতে যাবে, মানে তুমি আসলে আমরা যাব, কিন্তু তুমি যদি না আসো তাহলে যেতে পারবে না। এরা কিন্তু এর ওপর নির্ভর করছে, কিন্তু তুমি যে ব্যক্তিটা আছে, যে কর্তাটা আছে, সে কিন্তু এদের উপর নির্ভর করছে না, যখন খুশি আসতে পারে। এটা হচ্ছে কথা, এটা হয়ে যাবে নিরপেক্ষ। আশা করি বোঝা গেছে। আমাদের এটা লাস্ট হচ্ছে কর্ম কর্তৃবাচ্যের কর্তা। কর্ম কর্তৃবাচ্যের কর্তা মানেটা কি স্যার? অনেক সময় কি হয় যে বাক্যে কর্তা থাকে না, তো বাক্যের কর্মটা কিন্তু কর্তার মতো আচরণ করে। যেমন কি বলবো,
হ্যাঁ, আমি যদি বলি, হ্যাঁ লিখে নিতে কাকে বলে, যদি বাক্যে কর্তা না থাকে এবং কর্ম কর্তার মতো আচরণ করে। মানে কি বলছে, যে ক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে। কি বলছে, ক্রিয়াকে কর্ম নিয়ন্ত্রণ করছে। নিয়ন্ত্রণ মানে কি জিনিসটা বোঝাচ্ছে। আমার জায়গা নিয়ে শুধু আমি উদাহরণটি এখানে দিচ্ছি। বলছে বাক্যে যদি কর্তা না থাকে আর কর্মটা কর্তার মতো আচরণ করে। যদি বলি যে জল ফুটছে, কি বললাম, জল ফুটছে, আসলে জল তো আপনার মধ্যে ফুটছে না, কেউ ওটা জলটা ফুটাচ্ছে। এখানে কিন্তু কর্তা নেই, জলটাকে ফুটাচ্ছে, কিন্তু জলটা এখানে হিসাবে কর্ম করতে পারছে কর্তা, এখানে কর্তার মতো আচরণ করছে জলটা। আমি বলি ট্রেন চলছে, কি বললাম, ট্রেন চলছে, ট্রেনটাকেও কিন্তু চালাচ্ছে। তো ট্রেনটাকে কেউ চালাচ্ছে, ট্রেনটা কিন্তু আসলে একটা কর্ম। এখানে কিন্তু কর্তার মতো আচরণ করছে এবং ক্রিয়াটাকে নিয়ন্ত্রণ কে করছে, চলছে, মানে চলাটাকে নিয়ন্ত্রণ কি করছে, ট্রেন নিজেই করছে। তো এখানে হয়ে যাবে এগুলো কর্ম করতে পারছে কর্তা। আশা করি বোঝা গেছে। এবার আমরা পড়ব কর্মকারক। স্যার কর্ম মানে কি, আপনার কর্মটাই আসল, জীবনে কি কর্ম করবেন সেই কর্মের মাধ্যমে কিন্তু একটা মানুষের পরিচয় পাওয়া যায়। তো থাক সেগুলো কথা বলছি না। কর্ম মানে কি, একটা কর্তা যা কাজ করবে, মানে যে যা যা করবে সেটা কিন্তু ক্রিয়া, আর যা কাজ করবে সেটা কিন্তু কর্ম। মানে কি, যা কাজ করবে, যেমন যেমন আমি যদি এর সংজ্ঞা লিখি তো লিখতে হবে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে কর্মের যা সম্পর্ক তাকে কর্মকারক বলে। উদাহরণ দিলে ভালো হতো, অবশ্যই দিচ্ছি। আমি তাকে মেলায় দেখেছিলাম। মেলা তো সবাই গেছো, তুমি ধরো তোমার বন্ধুকে মেলায় দেখেছো, কাজটা কি, দেখা। কাকে দেখেছে, তাকে, তাকেটা হয়ে গেল কর্ম। কাজটা কিন্তু দেখা, কাকে দেখছে, তাকে, তাকেটা হয়ে কর্ম, মানে যা কাজ করবে, কাজটা কি করছে, তাকে দেখছে, তাকেটা হয়ে যাবে কর্ম। স্যার কীভাবে আমরা বুঝবো কোনটা কর্ম, যদি একটা সহজ উপায় পাওয়া যেত তো অবশ্যই রয়েছে চিনার উপায়। চেনার উপায়, বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে।
কি বা কাকে মানে স্যার? আমি বলি যে ক্রিয়াটা কি, দেখেছিলাম। কি দেখেছিলাম, মিলছে না। কাকে দেখেছিলাম, তাকে দেখেছিলাম। এই তাকে দিয়ে প্রশ্ন করলাম, তাকে দিয়ে প্রশ্ন করার জন্য এটা কি হয়ে যাবে, কর্ম হয়ে যাবে। বাক্যের ক্রিয়াকে আমরা যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা কর্ম খুঁজে পাবো। এবার আমরা জানবো কর্মকারকের বেশ কিছু ভাগ রয়েছে। তোমরা কিন্তু এগুলো খাতায় লিখবে। তো কর্মকারকের কিছু শ্রেণী ভাগ। প্রথম হচ্ছে মুখ্য কর্ম। স্যার মুখ্যটা কি জিনিস? মুখ্য মানে প্রধান। এটা হচ্ছে প্রাণীবাচক হয়, আর এটা হবে প্রধান। জিনিসটা কি বোঝাচ্ছে? আর একটা কথা, এখানে কাকে, সরি এটা ভুলে গেল। এটা বস্তুবাচক হবে। এটা হবে কি দিয়ে প্রশ্ন করতে হবে। জিনিসটা কি স্যার? আমি যদি বলি যে ছেলেটি মেয়েটার দিকে তাকিয়ে আছে, এরকম এই বয়সে এগুলো হয়। কেউ যদি তোমাকে দেখে একটু মুচকি হেসে দেয়, তাহলে রাতে ঘুম আসবে না, 3 দিন ঘুম আসবে না, অনেকের তো পুরো বছরই ঘুম আসে না। তো ছেলেটা মেয়েটার দিকে তাকিয়ে আছে, সরি এখানে দিকে হবে। তো এখানে বলছে কি দিয়ে প্রশ্ন করতে হবে। কাকে প্রশ্ন করব? ক্রিয়াকে। তো ক্রিয়াটা কি? তাকানো। তো কি তাকিয়ে আছে? সরি এটা কিন্তু গৌণ কর্ম উদাহরণ দিয়ে দিলাম। আমার উদাহরণ দিচ্ছি যে স্যার ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। তো এখানে কাজটা কি? পড়ানো। কি পড়াচ্ছেন? ব্যাকরণ পড়াচ্ছেন। এই ব্যাকরণটা হয়ে যাবে মুখ্য কর্ম। তাহলে মুখ্য কর্মটা কি? এটা প্রধান হবে এবং এটা বস্তুবাচক হবে। কি দিয়ে প্রশ্ন করতে হবে? কি দিয়ে প্রশ্ন করতে হবে। কাকে? ক্রিয়াকে। ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে পড়ানোটা কাজ। তাহলে কি পড়াচ্ছেন? ব্যাকরণ পড়াচ্ছেন। তাহলে এই যে ব্যাকরণটা হয়ে যাবে মুখ্য কর্ম। হচ্ছে গৌণ কর্ম। 2 নম্বর হচ্ছে গৌণ কর্ম। গৌণ মানে কি? এটা অপ্রধান। এটা কিন্তু প্রাণীবাচক হবে। এটা প্রাণীবাচক হবে। এখানে
ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করতে হবে? বলবেন স্যার, আমাদের একটা প্রযোজ্য কর্তা ছিল, সেখানে আমরা প্রশ্ন পড়লাম মা শিশুটিকে ভাত খাওয়াচ্ছে, তো মা কাকে ভাত খাওয়াচ্ছেন? শিশুটিকে। তো ওখানে তো ওটা আমরা প্রযোজ্য কর্তা বলতাম। আসলে প্রযোজ্য কর্তা এক প্রকারের কর্মকারক। তো আমি যদি এখানে প্রশ্ন করি যে স্যার কাদের পড়াচ্ছেন, কাকে পড়াচ্ছেন? ছাত্রদের পড়াচ্ছে। এই ছাত্রদের এটা হয়ে যাবে গৌণ কর্ম। বোঝা গেছে? তাহলে যদি বলি যে কি দিয়ে প্রশ্ন করলে কি আসবে? মুখ্য কর্ম। কাকে দিয়ে প্রশ্ন করলে কি আসবে? গৌণ কর্ম। আর এটা হবে বস্তুবাচক, এটা হবে প্রাণীবাচক। বোঝা গেছে জিনিসটা? কোনো সমস্যা হলে কমেন্টে লিখে যাবেন। তো যাদের লেখা হয়নি একবার স্ক্রিনশট করে নাও। তিন নম্বর হচ্ছে সমধাতুজ কর্ম। সমধাতুজ সম মানে সমান, ধাতু যেখানে থাকবে সেখানে কিন্তু ক্রিয়া কথাটা আসে। তো বলতে হবে বাক্যের ক্রিয়া ও কর্ম একই ধাতু থেকে তৈরি হলে তাকে সমধাতুজ কর্ম বলে। জিনিসটা কি স্যার? তোমরা তো অনেকেই ফ্যান আছো বিরাটের, ক্রিকেট দেখো তো সবাই, আমি দেখি না। তো বিরাট কি খেলাই না খেলি? খেলাই আর খেলি। বলছে বাক্যের ক্রিয়া আর কর্ম। ক্রিয়া কোনটা? খেলাটা। খেলাই এটা কিন্তু কর্ম। এই খেললোটা ক্রিয়া আর খেলাইটা কিন্তু কর্ম। এই কর্ম আর ক্রিয়া কিন্তু একই ধাতু থেকে তৈরি হয়েছে। তাহলে এটা হয়ে যাবে সমধাতুজ কর্ম। আর একটা উদাহরণ, তোমাদের স্কুলে যখন ম্যানুয়াল ফাংশন হয়, তো এগুলো হয় দেখেছো? আমাদের স্টুডেন্টস ছাত্রীগুলো নৃত্য করে। বলছে মেয়েটি কি নাচি না নাচলো? নাচ মানে কি? নৃত্য কর, ডান্স কর। এই নাচলো এটা কিন্তু ক্রিয়া, আর নাচ এটা কিন্তু আবার কর্ম। তাহলে বাক্যের কর্ম আর ক্রিয়া যদি একই ধাতু থেকে তৈরি হয় তাহলে সেটা হয়ে যাবে সমধাতু কর্ম। ধাতুটা কি? এখানে ধাতু হচ্ছে খেল, এখানে ধাতু হচ্ছে খেল, এখানে ধাতু হচ্ছে নাচ, এখানে ধাতু হচ্ছে নাচ। বাক্যের কর্ম আর ক্রিয়া যদি একই ধাতু থেকে তৈরি হয় তবে সেটাকে বলা হয় সমধাতুজ কর্ম। কোনো সমস্যা? তো যা যা লেখা হয়নি তো স্ক্রিনশট করে নাও। নেক্সট 4 নম্বর, তার হচ্ছে উহ্য কর্ম। উহ্য মানে স্যার
কুজ্জ মানে যেখানে সরি কুজ্জ কর্ম ওদের পরীক্ষায় আসে না, এটা বাদ দাও। লাস্ট শিখে নাও কর্মের বিপসা। বিপসা মানে কি, যদি একই শব্দের পুনরায় উচ্চারিত হয়, মানে একটা কথা কিন্তু দুইবার উচ্চারিত হয়, সেটাকে হয় বিপসা বলা হয়। যেমন এখানে বলবে যে একই কর্মের দুইবার উচ্চারণ। যেমন যা যা বলছি তা করো, কি বললাম, যা যা বলছি তা করো। এই যে যা যা দুটা কিন্তু একই শব্দ, তো দুটাই কিন্তু কর্ম। যদি একই কর্মে যদি দুইবার উচ্চারিত হয় তবে সেটা কি হয়ে যাবে, কর্ম হয়ে যাবে। তাহলে কর্মের বিপসা বোঝা গেছে? কোনো সমস্যা? যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে লিখে জানাবে। তো এই ছিল আমাদের কর্মকারক। লাস্ট হচ্ছে আমাদের আজকে করণ কারক। তারপর আমরা বাকি 3টে কারক এর পরের দিন নেক্সট ক্লাসে শিখব। করণ মানে কি স্যার? করণ মানে কোনো কিছু দিয়ে, উপকরণ। করণ মানে কি একটা মাধ্যম, করণ মানে একটা, হ্যাঁ ওরকম একটা মাধ্যম হতে পারে, একটা উপকরণ হতে পারে, তো সেটা হয়ে যাবে করণ। তো আগে লিখে নেন সংজ্ঞাটা, যে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে করণের যা সম্পর্ক, করণের যা সম্পর্ক তাকে করণ কারক বলে। কি বলে? করণ কারক বলে। স্যার এটা কোনো চেনা উপায় নেই আছে, তার আগে একটা উদাহরণ দিয়ে দিই। ওই যে লাঠি দিয়ে সাপটি মারা হয়, কি বললাম, লাঠি দিয়ে সাপটি মারা হয়। এই যে লাঠি, তো এটা একটা উপকরণ না, এটা একটা মাধ্যম। তো লাঠির মাধ্যমে কিন্তু সাপটাকে মারা হয়েছে, তো এই মাধ্যমের সাহায্যে কিন্তু ক্রিয়াটাকে সম্পন্ন করা হয়েছে। তো এই লাঠিটা হয়ে যাবে কিন্তু করণ কারক। তো স্যার এটা চেনার উপায় কি, কীভাবে আমরা চিনবো কোনটা করণ হবে? তো চেনার উপায় হচ্ছে, বাক্যের ক্রিয়াকে, তোমরা কিন্তু এগুলো খাতায় নোট করবে, বাক্যের ক্রিয়াকে কিসের দ্বারা কি দিয়ে কিসের প্রভাবে বোঝালে, প্রশ্ন করলে কি পাওয়া যায়, করণ পাওয়া যায়। এখানে কি ছিল, লাঠি, কি দিয়ে সাপটি মারা হলো, এই যে লাঠি দিয়ে, লাঠিটা কি হয়ে যাবে স্যার, করণ কারক। তো সেরকম করণের বেশ কিছু বিশেষ সেরকম ভাগ নেই। তো আমরা বলি যে কোনো যন্ত্র দিয়ে কিছু করা হয়েছে, যন্ত্রণাত্মক কারণ, যেমন ছুরি দিয়ে সবজি কাটা হলো, তো এই যে ছুরি,
সেটা হয়ে যাবে করণ কারক। কিছু হয়েছে হেতাত্মক কারণ, হেতাত্মক মানে কোনো কারণ, ভয়ে ছেলেটি পালালো, এই যে ভয় একটা কারণ, তো এই ভয়টা হয়ে যাবে কিন্তু করণ কারক। এরকম কিছু উপায়াত্ত করেছে, যেমন বুদ্ধিতে কাজটি করলাম, যে বুদ্ধি আছে, তো বুদ্ধির দ্বারা আমরা কাজটি করলাম, এটা হয়ে যাবে করণ কারক। এরকম বেশ কিছু রয়েছে। তো যা যা লেখা হয় না এটা লিখে না। লেখা হয়েছে। এবার লাস্ট না মানে এখানে একটা আমাদের করণ কারক একটা বিশেষ একটা ভাগ রয়েছে, পরীক্ষা সেরকম আসে না, তবু একবার জেনে রাখো। সেটা হচ্ছে করণের বিপসা। বিপসা মানে কি, কথাটা দুইবার ব্যবহৃত হবে। মনে রাখবা, বিপসা মানে কি, কথাটা দুইবার ব্যবহৃত হবে। করণ দুইবার ব্যবহৃত হবে, এটা ব্যবহার হবে। আমি বলি যে সবাই হাতে হাতে কাজটি করে নাও। এই যে হাতে হাতে, এটা কিন্তু করণ। কিসের দ্বারা কাজটা করতে বলছি, হাতে হাতে। এই হাতে হাতে দ্বারা কাজটি করবে, এটা হয়ে যাবে কিন্তু করণ কারক। এটা কিন্তু করণের বিপসার উদাহরণ। আর সেরকম কিন্তু করণের কিন্তু বিশেষ কোনো ভাগ নেই। বই লেখা থাকে হেতাত্মক কারণ, যন্ত্রাত্মক কারণ, উপায়াত্মক কারণ, তো আমি বললাম সেটা কি। তো এই ছিল আমাদের আজকে আলোচনা। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিবে, আর বন্ধুদের মাঝে শেয়ার করবে, যদি করে দিবে যেন সবাই এটা দেখার সুযোগ পায়। আর বললাম যে তোমাদের হাতে এখন সময় খুব কম, তো এখন এদিক ওদিকে ঘোরাফেরা এগুলো বন্ধ করতে হবে এবং পড়তে হবে। পড়া মানে এটাই নয় যে শুধু চাকরি পাওয়া। পড়া মানে কি, পড়াশোনা করলে একটা মানুষের চরিত্র গঠিত হয়, একটা আপনার ভিতরে বিচার করার একটা ক্ষমতা আছে, কোনটা ভালো কোনটা মন্দ। তো পড়াশোনার অনেক গুরুত্ব রয়েছে। সব মন দিয়ে পড়ো, সামনে পরীক্ষা, এ কয়েকদিন ক্লাসগুলো মন দিয়ে দেখো। আমার বিশ্বাস ক্লাসগুলো করলে তোমরা ইনশাল্লাহ 90% নম্বর পাবে, তারও বেশি পেতে পারো, কিন্তু 90% পাবে। তো ক্লাসগুলো মন দিয়ে দেখো। আজকে আমরা এই পর্যন্ত শেষ করছি। তো আজকে অনুষ্ঠান এখানে সমাপ্ত। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।